ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কনক মাহমুদ। দর্শক, দেশের ক্রিকেটে আজকে একটা ঐতিহাসিক দিন। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, যিনি কিনা জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, তার যুগটা শুরু হলো বাংলাদেশের ক্রিকেটে। তিনি আজকে সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বেশ বিতর্কিত একটা প্রক্রিয়া ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি একেবারে খুব কম সময়ের মধ্যে তাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। এবং একই সাথে কিন্তু আরেকজন সাবেক অধিনায়ক বাংলাদেশের ফারুক আহমেদ, তার অধ্যায়টা কিন্তু শেষ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে। আজকের এই আয়োজনে আমরা জানতে চাইব যে এই যে আমিনুল ইসলাম বুলবুল তিনি দায়িত্ব নিলেন বিসিবিতে, ফারুক আউট হলেন, বুলবুল ইন হলেন, এই প্রক্রিয়াটা কি ঠিক আছে কিনা। এবং আরেকটা জিনিস আমরা জানার চেষ্টা করবো, এই যে ফারুক আহমেদ তিনি কেন ব্যর্থ হলেন, আর এই যে এই ব্যর্থতার মধ্য দিয়ে তার অপসারণের মধ্য দিয়ে বলতে গেলে মানে তার চলে যাওয়ার মধ্য দিয়ে আইসিসির কোনো নিষেধাজ্ঞার শঙ্কা আমাদের আছে কিনা। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুজন সাবেক পরিচালক। আমাদের সাথে আছেন খন্দকার জামিল উদ্দিন এবং একই সাথে আছেন রফিকুল ইসলাম বাবু। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আমাদের স্টুডিওতে যেটা বলছিলাম, দুজন সাবেক পরিচালক আছেন এবং আজকের এই দিনে এই দুজন বিসিবির যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ওনারা আলোচনা করবেন, যে এগুলো আসলে নিয়মতান্ত্রিকভাবে হয়েছে কিনা। যেহেতু ওনারা ভিন্ন ভিন্ন সময়ে ওনারা বিসিবির সাথে যুক্ত ছিলেন, তারা বিসিবির কার্যক্রমগুলো একেবারে কাছ থেকে দেখেছেন, তারা জানেন প্রক্রিয়াগুলো কি। একই সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং যিনি কিনা আজকে সহসভাপতি হিসেবে পরিচালকদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন, ফাহিম সিনহা, তিনিও আছেন আমাদের সাথে। আমরা আলোচনায় যাওয়ার আগে ফাহিম সিনহার কাছে যেতে যাচ্ছি। ফাহিম সিনহা, শুরুতে কনগ্রেচুলেশন, আপনি পরিচালক ছিলেন, এখন সহসভাপতি দায়িত্বে আছেন। আসলে এই যে সিনিয়র সহসভাপতি কিংবা সভাপতি, স্বাভাবিকভাবে বুলবুল ভাইকে নিয়ে প্রশ্নটা করার কথা, কিন্তু একটু জানতে চাচ্ছিলাম যে সিনিয়র সহসভাপতি কিন্তু সহসভাপতি মানে এই জিনিসগুলো কেন অ্যাড হলো, মানে এই পদগুলো কেন অ্যাড হলো? আপনারা তো কাজ করছেন আগে থেকে। জি, আমাদের আপনার ভাইস প্রেসিডেন্টের আপনার মানে কনস্টিটিউশনে ভাইস প্রেসিডেন্টের দুইটা অপশন সবসময় ছিল। কোনো একটা কারণে আমরা ওই পজিশনটা কখনো ফিল আপ করিনি, আগে একটা সময় ছিল। সো এখন হয়তো মানে এখন আমরা চিন্তা করলাম বুলবুল ভাই যেহেতু আজকে আপনার নির্বাচিত হলো সভাপতি হিসাবে, তো ধরেন আমরা প্রিভিয়াসলি দেখেছি যখন সভাপতি বাইরে থাকেন তখন আপনার একটা রেসপন্সিবিলিটি কাউকে না কাউকে দিয়ে যায়। তো এটা অফিসিয়াল হয়ে গেল, যেহেতু একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আরেকজন ভাইস প্রেসিডেন্ট, তো উনি যখন বাইরে যাবে বা যে কোনো দুইজন যখন বাইরে থাকবে, আরেকজন ওই দায়িত্বগুলো পালন করতে পারবেন। অবশ্যই একটু জানতে চাচ্ছিলাম যে আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্বটা যে দেওয়া হলো, এই প্রক্রিয়াটা নিয়ে কিন্তু বেশ বিতর্ক রয়েছে, অনেক ধরনের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। বাংলাদেশকে মানে আইসিসি থেকে একটা নোটিফিকেশন পাওয়ার মতো একটা আশঙ্কা রয়েছে, মানে খুব বাজে ধরনের কিছু একটা এরকম আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কাটা আসলে কতটুকু সত্যি, এরকম কোনো আশঙ্কা আদৌ আছে কিনা, যদি ফাহিম সিনহা বলতেন। আমি যতটুকু জানতে পেরেছি, আপনার যেহেতু আপনার এনএসসির মনোনীত আপনার প্রার্থী ছিলেন আপনার সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তো যেহেতু এনএসসির কিছু অবজারভেশনের কারণে এনএসসি মনোনয়ন উইথড্র করেছেন, এইটা আপনার হস্তক্ষেপ হিসাবে আইসিসির দেখার কথা না, আমি যতটুকু জানতে পেরেছি। তো আমার কাছে মনে হয় যে যেহেতু এনএসসির কিছু অবজারভেশন ছিল, এনএসসির কিছু আপনার অভিযোগ ছিল, কিছু অনিয়ম পেয়েছে। অনিয়ম বলতে আপনার আপনার এটাকে কিভাবে বলতে পারি, আপনার বিপিএল রিলেটেড বা বোর্ড পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু আপনার অসুবিধা দেখতে মানে চোখে সামনে ধরা পড়ছিল, যে কারণে তারা এই ডিসিশনটা নেয়। আর হচ্ছে আপনার এইটাতে আইসিসি কোনো রকম অবজেকশন দিতে পারে বলে আমরা এটা মনে করছি না। আচ্ছা, আমিনুল ইসলাম বুলবুলের সাথে আজকে আপনাদের প্রথম মিটিং হলো, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসছে। আপনাদের এখন তার নেতৃত্বে টার্গেটটা কি? কারণ হাতে খুব কম সময় আছে, মানে তিনি কি 3 মাসের জন্যই দায়িত্ব নিলেন এবং আপনারা কি 3 মাসটাকে কেন্দ্র করেই কাজ করছেন, নাকি আসলে আপনাদের দায়িত্বের ব্যাপ্তি আরো বাড়তে পারে? না, আসলে আপনার 3 মাস বা 2 মাস এটা এখন আমরা বলতে পারছি না। ইলেকশনের জন্য যখনই আপনার এনএসসি প্রিপেয়ার্ড হবে, মানে জেলা বিভাগের কাউন্সিলরশিপ গুলো আপনার মানে কমিটিগুলো আপনার কমপ্লিট হবে, তখনই আমরা একটা নির্বাচনের সময় আপনার একটা ধারণা করতে পারবো।
তো নির্বাচন হওয়া পর্যন্ত বুলবুল হয়ে আছে, এর বেশি উনি থাকবেন না, এটা উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন। আর এর বাইরে এর মধ্যে যেটা আমরা করব আপনার বুলবুল ভাইয়ের সাথে যেটা আমরা আজকে প্রিলিমিনারি ডিসকাশন হয়েছে, আজকে প্রথম মিটিং এই আমরা ডিসাইড করেছি যে আমরা একটা সিএফও নিয়োগ দিব জি এবং মার্কেটিং জিএম লেভেলের একটা মানে মার্কেটিং হেড একজনকে আমরা নিয়োগ দিব, একটা লিগ্যাল ডিপার্টমেন্ট আমরা তৈরি করব, যেগুলো আমরা অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে এগুলার একটা অভাব আছে। সো অনেক প্রশ্ন আসছিল মিডিয়া থেকে বা অন্যান্য অনেক জায়গা থেকে, এই কোয়েশ্চেনটা ছিল সিএফও নাই কেন, বা মার্কেটিং হেড নাই কেন, বা আপনার লিগ্যাল ডিপার্টমেন্ট নাই কেন কোনো। সো এইগুলো আমরা অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছি যে আগামী সপ্তাহের মধ্যে বা ঈদের পরপরই এটা আমরা একটা পেপার অ্যাডের মাধ্যমে মানে এই জিনিসগুলো আমরা এনশিওর করবো। অবশ্যই ফাইনসিনা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, খুব অল্প সময়ের মধ্যে তিনজন সভাপতির সাথে কাজ করার মতো একটা অভিজ্ঞতা আপনাদের হচ্ছে? আপনারা মানে ফারুক আহমেদের সাথে কাজ করলেন, তিনি একজন সাবেক অধিনায়ক, এখন যিনি দায়িত্ব নিলেন তিনিও সাবেক অধিনায়ক, আগের যিনি মানে সভাপতি ছিলেন তার ব্যাপারে আপনাদের কিছু অনাস্থা ছিল, যেটা নিয়ে বেশ কথা হয়েছে যে চিঠিটা নিয়ে, এখন যিনি সভাপতি এসছেন মানে তার ব্যাপারে পরিচালকদের মনোভাবটা কি, আবারও কি একই রকম অভিজ্ঞতা হতে পারে কিনা? না, আমাদের আসলে দেখেন সব পরিচালকদের একটা এক্সপেকটেশন থাকে যে একটা টিম ওয়ার্ক করা, মানে আমরা বিশ্বাস করি যে আপনার যে কোনো একটা অর্গানাইজেশন চালাতে গেলে একটা টিম ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট। সো কোনো কারণে মানে আপনারা অনার্সার চিঠিতে দেখেছেন, ওইটা নিয়ে আমি আর এখানে কোনো কমেন্ট করব না। চিঠিটা যেহেতু লিক হয়েছে মিডিয়াতে, সবাই ওটা পড়েছেন, দেখেছেন, অভিযোগগুলা সবার সামনেই আছে। তো বুলবুল ভাইয়ের ক্ষেত্রে যেটা আমরা মনে করি যে আমরা মানে আমাদের ওই প্রবলেমটা হবে না, বা মানে ফারুক ভাইয়ের সাথে প্রবলেম হয়েছে আমি কথাটা বলবো না, মানে ওইটা নিয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি না। বাট আমার মনে হয় একটা টিম ওয়ার্ক করার মতো একটা পরিবেশ মানে আমাদেরই উদ্যোগ নিয়ে তৈরি করতে হবে। আমরা যে 10 জন আছি সবার মিলেই আমাদের উদ্যোগটা নিতে হবে। আর আশা করি এবার এটা সাকসেসফুলি আমরা পারবো, এটাতে খুব একটা চ্যালেঞ্জ দেখছি না আমি। অবশ্যই ফাইনসিনা, অনেক ধন্যবাদ। আজকে সারাদিন বেশ ব্যস্ত একটা দিন কাটিয়েছেন, তারপরেও ওই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনারা সফল হবেন। আমিনুল ইসলাম বুলবুলের অধীনে আমরা একটু আলোচনা চলে যেতে চাই আমাদের প্যানেলে যারা আছেন। আমি শুরুতে একটু যেতে চাই রফিকুল ইসলাম বাবুর কাছে। আপনি শুধু বিসিবি পরিচালক ছিলেন না, আপনি যুগ্ম সম্পাদকও ছিলেন বিসিবিতে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে ফারুক আহমেদ আউট হলেন, আমিনুল ইসলাম বুলবুল অ্যাড হলেন, মানে এই প্রক্রিয়াটা পুরোটা আপনার কাছে কেমন লেগেছে, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি প্রথমেই কংগ্রেচুলেট করছি আমিনুল ইসলাম বুলবুলকে প্রেসিডেন্ট হওয়ার জন্য। এটা একটা গর্বের বিষয় এবং সে তার যোগ্যতা দিয়ে এখানে এসছে, যদিও একটি স্বল্প সময়ের জন্য। সে যেটা বলেছে যে আগামী 4 মাসের জন্য, আমরা ধারণা করছি 4 মাসের জন্য সে এসছে এবং এই 4 মাসের ভিতরে সে কি করতে পারবে সেটা নিশ্চয়ই ভালো কিছু করবে। তারপরেও যেটা ইম্পর্টেন্ট জিনিস যে সামনে বিসিবির নির্বাচন আছে, সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু এই প্রক্রিয়াটা করা হয়েছে। আর আপনি দেখেন যে আমিনুল ইসলাম বুলবুল আমাদের মানে আইসিসিতে কাজ করছে, বিভিন্ন দেশের ক্রিকেট উন্নয়নে কিন্তু সে বিরাট ভূমিকা পালন করেছে, সেটা অনস্বীকার্য। এবং বাংলাদেশেই শুধু সে কাজ করতে পারে না, এটা আমাদের দুর্ভাগ্য। তার মতো এরকম একজন ট্যালেন্টকে আমরা ইউজ করতে পারিনি। তো ইনশাল্লাহ এটার মাধ্যমে হয়তো তার পদযাত্রা শুরু হবে, বাংলাদেশের সাথে সম্পৃক্ত হবে এবং বাংলাদেশের ক্রিকেটকে আরও সুন্দরভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটার ব্যাপারে সে যথেষ্ট ভালো উদ্যোগ নেবে, এটা আমরা তার কাছে আশা করছি। এবং আপনি দেখেন ফারুক আহমেদকে কেন এনএসসি এইভাবে মানে বাদ দিয়ে দিল। তাদের অবশ্য একটি যেহেতু তারা এনএসসির কোটায় এসছে, এখানে বলা আছে যে যে কোনো সময় যে কোনো কারণে তারা কিন্তু কাউকে ইন করাতে পারবে অথবা বাদ দিতে পারবে, এটা কিন্তু তাদের এখতিয়ারে আছে। এটার সাথে আইসিসির কোনো সম্পৃক্ততা আছে বলে আমার মনে হয় না। তাছাড়া আরেকটি জিনিস, মানে টেকনিক্যালি যিনি এনএসসি মনোনীত পরিচালক তিনিই প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন, যার কারণে পুরো জিনিসটা জটিলতা নেই। এক্স্যাক্টলি। আরেকটি টেকনিক্যাল জিনিস আছে সেটা দেখবেন যে এখানে বিসিবিতে যারা ছিল, অর্থাৎ 10 জনের মতো ছিল প্রেসিডেন্ট সহ, তাদের ভিতরে যে কোঅর্ডিনেশনটা সেটা কিন্তু প্রপারলি কাজ করছিল না, বিধায় কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু ব্যাপকভাবে নিচের দিকে যাচ্ছিল। এবং একটা পর্যায়ে এসে কিন্তু এই যে পরিচালকরা কিন্তু অনাস্থা দিয়েছে প্রেসিডেন্টের প্রতি, সেটার বদলতেই কিন্তু এনএসসি এই জিনিসটা করেছে। সুতরাং এখানে আইসিসির কোনো এইটা কিছু করার বা এটা আইসিসি এটার বিরুদ্ধে কিছু করার
এখতিয়ার রাখে না আমার ধারণা। অবশ্যই খন্দকার জামিলউদ্দিন, আপনিও কি একই জিনিসটা মনে করেন কিনা? কারণ হচ্ছে যে অবশ্যই আমিনুল ইসলাম বুলবুল একজন গুণী একজন ব্যক্তি, তিনি অনেক দিন ধরে বঞ্চিত ছিলেন আমাদের দেশে, তাকে নিয়ে অনেক সময় অনেকে কথাও বলেছেন, তারই সাবেক সতীর্থ তাকেই অনেক সময় নানা রকম কথা বলেছেন, কিন্তু তিনি এই ডাকটা এড়াতে পারেননি। তারপরও তিনি কিন্তু বিতর্কমুক্ত ছিলেন। মনে কি হচ্ছে যে তিনি এই দায়িত্বটা নিয়ে সেই বিতর্কের মধ্যেই ঢুকলেন, যে বিতর্কটা ফারুক আহমেদও ফেস করে গেলেন? ধন্যবাদ। প্রথমে আমি বুলবুলকে আন্তরিক অভিনন্দন জানাই। তার বাংলাদেশের বিশ্বকাপের প্রথম অধিনায়ক, প্রথম সেঞ্চুরিয়ান, অনেক বিশেষণে বিশেষায়িত, খুব যোগ্য একজন ব্যক্তি। এবং তিনি যে যোগ্য ব্যক্তি সেই ছাপটা কিন্তু উনি আইসিসিতে এত বছর যে কাজ করেছেন সেখানে কিন্তু প্রতিটা পর্যায়ে তিনি কিন্তু সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। অনেক দেশের, আফগানিস্তান বলেন, চায়না বলেন, এইসব দেশের ক্রিকেট ডেভেলপমেন্টে উনি কিন্তু কার্যকর ভূমিকা পালন করেছেন এবং করে চলেছেন আজ অবধি, এই দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত। সুতরাং ওনার যোগ্যতা নিয়ে আসলে কোনো সন্দেহের অবকাশ নেই। আর আইসিসির যে ব্যাপারটা, এটা কিন্তু ডিপেন্ড করে আমাদের আইনগত দিক থেকে, যেটা বাবু ভাই বললেন, আমি কোনো সমস্যা দেখি না। যেহেতু এনএসসির কোটায় পরিচালক হয়েছিলেন, এনএসসি তাকে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না এই মর্মে তাকে সরিয়ে একজনকে করেছেন, সেটা তারা করতেই পারেন। সুতরাং এখানে কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে আইসিসি ব্যাপারটাকে কীভাবে দেখছে বা কীভাবে দেখবে তার উপরে। ইতিমধ্যে আমরা দেখেছি ফারুক আহমেদের আমরা স্টেটমেন্ট দেখেছি যে তিনি আইসিসির কাছে অভিযোগ করেছেন। আমি একটা প্রতিবেদন পড়লাম, উনি আইসিসির প্রেসিডেন্ট জজ রায়কে ব্যাপারটা বিশদ জানিয়েছেন, এর ব্যাপারে হস্তক্ষেপ করতে বলেছেন এবং উনি বলেছেন যে 2-1 দিনের মধ্যে এই সংক্রান্ত একটা চিঠি আইসিসি থেকে বিসিবিতে আসবে। তার মানে উনি আইসিসির কাছে অভিযোগটা জানিয়েছেন এবং অভিযোগ জানানোর ক্ষেত্রে তার একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। উনি যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে যে তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। যারা তাকে বসিয়েছে তারাই তাকে সরিয়েছে। সরানোর আগে উনি বলেছেন আমি তো যেতে এসে চেয়ারে বসি নাই, আমাকে তো বসানো হয়েছে। সুতরাং আমাকে কেন বাদ দেওয়া হলো সেটার একটা যৌক্তিক কারণ তো তারা আমাকে দেখাবে এবং আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে, সেটা তাকে দেওয়া হয়নি। এই মর্মে তিনি আগামীকালকে সংবাদ সম্মেলন করারও উনি ঘোষণা দিয়েছেন এবং উনি আইসিসিকে ডিটেলে জিনিসটা জানিয়েছেন। এখন আইসিসি কোন জিনিসটার উপরে গুরুত্ব দিবে, তার কথাটাকে গুরুত্ব দিবে না বাংলাদেশের যে আইনের যে ব্যত্যয় ঘটেছে কিনা সেটাকে গুরুত্ব দিবে, এটা কিন্তু আইসিসির উপরেই ডিপেন্ড করে। তবে যেটা বাবু ভাই বললেন যে আইনের কোনো ব্যত্যয় এখানে কিন্তু হয় নাই। সুতরাং আমি মনে করি যে আইসিসি এই ব্যাপারটাকে বাংলাদেশের, যেহেতু আইনের কোনো ব্যত্যয় করে এই ঘটনাটা ঘটানো হয়নি, সেহেতু আমি মনে করি যে আইসিসি এখানে পজিটিভই আমাদের মনে হয় যে তারা বাংলাদেশের এই ব্যাপারটাকে পজিটিভলি দেখবেন। তো যাই হোক, আমিনুল ইসলাম বুলবুল দায়িত্বে এসেছেন, যদিও স্বল্প মেয়াদের জন্য। বাবু ভাই বললেন 4 মাস, আমরা তাই মনে করি, কারণ অক্টোবরে ইলেকশন হওয়ার কথা যতটুকু আমরা জানি, সেপ্টেম্বরে, তাহলে 4 মাসের মতো থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে সময়টা কিন্তু অনেক, যদি আমরা নির্বাচন পর্যন্ত ধরি, সময়টা কিন্তু অনেক লিমিটেড। এত বড় একটা মহাযজ্ঞ, ক্রিকেট কিন্তু বাংলাদেশে এখন আর কোনো ছোটোখাটো বিষয় না, এটা একটা মহাযজ্ঞ। কিন্তু এত বড় একটা মহাযজ্ঞকে 4 মাসে উনি কতটা শেপে আনতে পারবেন, তার মধ্যে ইলেকশনের ব্যবস্থাটাও কিন্তু তাকে করতে হবে। উনি ইলেকশনের দিকে মনোনিবেশ করবেন, কাজ করবেন, নাকি ক্রিকেট ডেভেলপমেন্টের দিকে কাজ করবেন, একটা কিন্তু সাংঘর্ষিক একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, উনি যদি শুধু ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য মনোযোগ দিতেন তাহলে হয়তো 4 মাসে কিছু আমরা পজিটিভ কিছু দেখতে পেতাম। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, অ্যাট দ্য সেম টাইম তাকে কিন্তু ইলেকশনের ব্যাপারটাকেও পুরোপুরি বাস্তবায়নের দিকে নিয়ে যেতে হবে। তা নাহলে কিন্তু উনি ব্যর্থ প্রেসিডেন্ট হিসাবে কিন্তু অভিহিত হবেন। এইটাই মানে সবচেয়ে বড় রিস্ক এটা, যে আমিনুল ইসলাম বুলবুলের মতো এই দুইটাকে ম্যানেজ করে কিভাবে উনি ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবেন, সেটা হচ্ছে বুলবুলের জন্য অবশ্যই। এবং ওনার মতো ইমেজের একজন মানুষ, উনি যেভাবে আসলে সবাই ওনাকে নিয়ে সেলিব্রেট করেছে এর আগে, তারপরে উনি যখন জানলেন যে খুব লিমিটেড টাইম, তারপরে বিসিবি প্রেসিডেন্ট, উনি কিন্তু চাইলে হয়তোবা আরও অন্য কোনো পোস্ট নিতে পারতেন। উনি কিন্তু চাইলে বিসিবির প্রধান নির্বাহীর পদও নিতে পারেন, পরিচালক, কোচ, নির্বাচক, যে কোনো পোস্টে কিন্তু উনি দারুণ করবেন। কিন্তু উনি আসলে কেন মানে প্রেসিডেন্ট পদে এলেন? এরপরে কি আমরা
আমিনুল ইসলাম বুলবুলকে আর পরবর্তী থেকে কাজে লাগাতে পারবো? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এটা। আসলে বুলবুলকে আমরা কি চাই? বুলবুলকে আমরা দেখতে চাই যে বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টে বা ক্রিকেটার তৈরিতে তার একটি বিশেষ ভূমিকা, এবং কি করলে বাংলাদেশের ক্রিকেটার আরও উঠে আসবে, কিভাবে ন্যাশনাল টিমকে আরও শক্তিশালী করা যাবে, সেই ক্ষেত্রে বুলবুলের যে এক্সপার্টিস আছে, যে অভিজ্ঞতা আছে, সেটা কাজে লাগানো এখন আমাদের মুখ্য বিষয় ছিল, এবং আমার ধারণা বুলবুল সেটার দিকে যাবে। কিন্তু এনএসসি যে তাকে প্রেসিডেন্ট করেছে বা বোর্ড পরিচালকরা যে তাকে নির্বাচিত করেছে প্রেসিডেন্ট হিসাবে, সেটার ক্ষেত্রে হ্যাঁ প্রোটোকল যদি আমরা মেনটেন করি, সেই ক্ষেত্রে কিন্তু সে প্রেসিডেন্ট হওয়ার পরে অন্য কোনো পোস্টে যাওয়ার একটু সম্ভাবনা কম থাকে। তবে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে এটা। যদি এরকম হয়ে থাকে যে আফটার ইলেকশনটা সাকসেসফুলি করার পরে সে বিসিবির কোনো গুরুত্বপূর্ণ পোস্টে যদি বসতে চায়, সেটার ব্যাপারে যদি কথা বলে থাকে, সেটার জন্য কিন্তু জাতি উপকৃত হবে এবং দেশের ক্রিকেটটাই কিন্তু ক্রিকেটেরই জয় হবে। আমরা আশা করছি বুলবুল বাংলাদেশের ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকবে, শুধু স্বল্পকালীন সময়ের জন্য না, দীর্ঘমেয়াদের জন্য। এবং দীর্ঘমেয়াদের জন্য যদি সম্পৃক্ত থাকে, সেই ক্ষেত্রে আমাদের দেশের ক্রিকেটটাকে সে কোথায় নিয়ে যাবে, আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে পারি যে সে ক্রিকেটকে অনেক এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট মেধা এবং তার ভিতরে যথেষ্ট অভিজ্ঞতা আছে। অবশ্যই। এবং বুলবুল ভাই কিন্তু যখন আজকে প্রেস কনফারেন্সে বললেন, আমিনুল ইসলাম বুলবুল অনেক কিছু কিন্তু শেয়ার করলেন। আমরা এগুলো নিয়েও কথা বলবো, একই সাথে ফারুক আহমেদকে নিয়েও কথা বলতে হবে। আমরা একটা বিরতি নিচ্ছি। দর্শক, কথা বলছিলাম আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে, একজন অসাধারণ মানুষ, ব্যক্তি হিসেবে নয়, তার অর্জনের দিক দিয়েও, কিন্তু তিনি বিসিবির এই একেবারে সর্বোচ্চ পজিশনে কতটুকু সফল হবেন সেটা আমাদেরকে কথা বলতে হবে। একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডা। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুজন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং আছেন রফিকুল ইসলাম বাবু। আমরা কথা বলছিলাম এই যে আজকে যে বিসিবির পালা বদলটা হলো, আমিনুল ইসলাম বুলবুল তিনি দায়িত্ব নিলেন, সেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম। আমরা জানতে চাচ্ছিলাম আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে অনেক কথাই তো হচ্ছে, কিন্তু আমরা আরেকজন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, তাকে অপসারণ করা হলো টেকনিক্যালি এবং খুব আনএক্সপেক্টেডলি। আমি একটু জামিল ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম, 10 মাস আগে আমাদের ফারুক ভাইয়ের যে ইনভলভমেন্ট, তার নিয়োগ পাওয়া, সেটা নিয়েও আমাদেরকে কথা বলতে হয়েছে। ধারণা করতে পেরেছিলেন যে আসলে 9-10 মাস পরে এই সিচুয়েশনে ফারুক আহমেদকে চেয়ারটা ছাড়তে হবে? সেটা পুরোপুরি ধারণা করতে পারি নাই, পারার কথাও না, কারণ যেহেতু 4 মাস পরে নির্বাচন, এত অল্প সময়ের জন্য ওনাকে সরিয়ে আরেকজনকে দেওয়া হবে, এটা আসলে ধারণা করাটা একটু ডিফিকাল্ট। বাট ওনার যে মানে পরিস্থিতি যে অনুকূল যাচ্ছে না, সেটা কিন্তু বিভিন্ন তথ্য প্রতিবেদন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু জেনেছি যে খুব অনুকূল পরিবেশে উনি কাজ করতে পারছেন না, পরিবেশটা তার জন্য সেরকম অনুকূল নয়। বাট নির্বাচনের আগেই ওনাকে সরে যেতে হবে, এত অল্প সময়ের জন্য আরেকজন এসে দায়িত্ব নেবেন, এটা অনুমান করাটা একটু কঠিন। এটা আসলে সেভাবে অনুমান করাটা সম্ভব ছিল না। অবশ্যই এইখানে মানে ফারুক আহমেদকে নিয়ে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল তারা যে তদন্তটা করেছিল বিপিএল এর অনিয়ম নিয়ে, বিপিএল নিয়ে তো আমাদের মধ্যে অনেক কথা হয়েছে। খন্দকার জামিল আপনি বলেছেন, রফিকুল ইসলাম বাবু আপনিও অনেক কিছু বলেছেন। এই যে এই অনিয়মগুলি, সেখানে অনেক ক্ষেত্রেই তার নাম পাওয়া গিয়েছে। মানে এই জিনিসগুলি আসলে তিনি কি কোনোভাবে এড়াতে পারতেন এই দায়গুলো? এইটার কারণে কি আসলে তাকে পত্র ছাড়তে হলো? এই যে অভিযোগগুলো, এগুলো নিয়ে ডেফিনেটলি আপনার মিডিয়াতে যেভাবে তার বিরুদ্ধে মানে বিভিন্ন অভিযোগগুলি আনা হয়েছিল, সেগুলি হয়তো এনএসসি যাচাই বাছাই করে দেখেছে এগুলি সত্যতা আছে, সেই ক্ষেত্রে তারা কিছুটা নেগেটিভ ইয়েতে চলে গিয়েছে। কারণ আপনি দেখেন বিপিএল নিয়ে যে সমালোচনা হয়েছে, পজিটিভ দিক হলো বলেছে যে টিকিট অনেক টাকা বিক্রি করেছে। আসলে আদৌ কি মানে এত টাকার টিকিট বিক্রি হয়েছে? টিকিট বিক্রি হয়েছে, অনেক টাকা হয়েছে, কিন্তু এটার পিছনে তো অনেক খরচও আছে, সেটাও দেখতে হবে, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস, যে সমস্ত টিমগুলি এখানে পার্টিসিপেট করেছে, বিশেষ করে রাজশাহী, তারা যেভাবে মানে কলুষিত করেছে ক্রিকেট টুর্নামেন্টটিকে, সেটা আসলে বাংলাদেশের ভাবমূর্তিটাই নষ্ট হয়েছে। কিন্তু বহির্বিশ্বের অনেক খেলোয়াড় কিন্তু এখন মামলা করারও হুমকি দিচ্ছে। তো বাংলাদেশের ক্রিকেট এই স্টেজে যাবে আমরা এটা ধারণা করতে পারিনি। তাছাড়া আরও কিছু অভিযোগ এসছে, সেটা হলো এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় যারা
মামলার আসামি যারা ছাত্র জনতাকে উপর গুলি করেছে বা তাদেরকে অত্যাচার করে নির্যাতন করেছে, আহত করেছে, তাদের দর্শকদের সাথেও তার কিছু সেটা একটা অভিযোগ এসছে। হয়তো সেটাও তারা যাচাই বাছাই করেছে। তো এই ধরনের বিভিন্ন অভিযোগগুলি, তারপরে শামীম ওসমানের সাথে আমি নামই বলে দিলাম, এই ধরনের কিছু মানে কথা আসছে মিডিয়াতে, পত্রপত্রিকায়, সেগুলি হয়তো তারা যাচাই বাছাই করে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হয়। কারণ আদারওয়াইজ এই ফারুক আহমেদ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, তাকে একটি স্বল্প সময়ের জন্য এখানে নিয়োগ দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট হিসাবে এনএসসির কোটায়। তো সেই ক্ষেত্রে আমরা আশা করেছিলাম যে সে তার মেয়াদটা পূর্ণ করবে এবং একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন করে তারপরে সে থাকবে কি থাকবে না পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আর একটি জিনিস মনে রাখবেন, এখানে এখন যে ক্রিকেট বোর্ডের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক পরিবেশে যদি একটি নির্বাচন না হয় এবং নির্বাচিত বডি যদি ক্রিকেট বোর্ডে না আসে, সেই ক্ষেত্রে কিন্তু এইসব অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনা এগুলি হবেই। কারণ আমরা জানি যে নির্বাচনের মাধ্যমে যারা আসবে তারা একটা ম্যান্ডেট নিয়ে আসে, জনগণের একটি মতামত নিয়ে আসে। সুতরাং সেইটা যখন উপেক্ষা করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এইসব জিনিসগুলি আমরা দেখতে পাই। আমরা এটা জাতীয় নির্বাচনেও যেভাবে দেখছি, আমরা ঠিক ক্রিকেট বোর্ডে একই রকম চিত্র দেখতে পাচ্ছি। আমরা আশা করছি যে এগুলির সবার সুবুদ্ধির উদয় হবে এবং তারা সঠিক পথে এই ক্রিকেট বোর্ড পরিচালনা করবে। অবশ্যই। খন্দকার জামিলউদ্দিন ক্রিকেট বোর্ডে ছিলেন, অন্যান্য ফেডারেশনও দেখেছেন, কিন্তু কখনো এই গত 10 মাসে যে ঘটনাগুলো ঘটেছে, প্রেসিডেন্টের সাথে পরিচালকের দ্বন্দ্ব, পরিচালকরা 9 জনের মধ্যে 8 জনই বিসিবি প্রেসিডেন্টের এগেনস্টে অনাস্থা দেওয়া, আরও অনেক এরকম ঘটনা ঘটেছে। এমনকি এই যে যখন দায়িত্ব যাচ্ছিল তখন আইসিসিতে একটা কমপ্লেন করে দেওয়া, এই যে এই নজিরবিহীন ঘটনাগুলো, এগুলো কখনো আপনি শুনেছেন? কখনো দেখেন বাংলাদেশের ক্রিকেটে কখনো এরকম ঘটনা ঘটেছে? এটা আসলে খুব দুঃখজনক। এটা বাংলাদেশে আপনি দেখেন, আজকে যদি এইসব ঘটনাগুলো ক্রিকেট ছাড়া, ক্রিকেট ফুটবল ছাড়া অন্যান্য ফেডারেশনে ঘটতো, তাহলে কিন্তু এতটা প্রশ্নের মুখে পড়তে হতো না, এতটা আলোড়ন সৃষ্টি হতো না, হ্যাঁ, মানুষ এটা নিয়ে এত কথা বলতো না। কিন্তু ক্রিকেটটা এমন একটা জায়গায় বাংলাদেশে চলে গেছে যে আপামর জনসাধারণ কিন্তু ক্রিকেট ভক্ত, তারা ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেট খেলা দেখতে চায়, ক্রিকেটের জয় পরাজয়ে তারা আনন্দ করে, কান্না করে, দুঃখ পায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলেই আপনি দেখবেন যে কন্টিনিউয়াস এমন কোনো দিন নেই যেখানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা হয় না। সুতরাং ক্রিকেটটা মানুষের একটা ভালোবাসার জায়গা বাংলাদেশে। সুতরাং সেই জায়গাটা যখন এত ওলট পালট হবে, তখন কিন্তু এটা নিয়ে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হবে, এটা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হবে, এটা নিয়ে মানুষ অনেক কথা বলবে। এটা কিন্তু খুবই স্বাভাবিক। আপনি যদি এটা যদি আজকে অন্য কোনো ফেডারেশন হতো, আপনি কি মনে করেন এরকম চাঞ্চল্যকে আমরা এইসব আলোচনায় আমরাই আলোচনায়, তাই না? আমরাই আলোচনায় বসতাম না। কিন্তু ক্রিকেটটা এমন জায়গায় চলে গেছে, এইটার ভালো মন্দ এখন বাংলাদেশের 17-18 কোটি মানুষের ভালো মন্দের জায়গা। সুতরাং এই জিনিসটাকে কিন্তু সেভাবে হ্যান্ডেল করতে হবে। দুঃখজনক হচ্ছে আমরা গত 15-16 বছরে সেভাবে হ্যান্ডেল করতে দেখিনি, এবং গত 10 মাসেও যিনি এসছেন তিনি তাকে সেভাবে হ্যান্ডেল করতে পারেন নাই। পরিচালকদের সঙ্গে তার একটা দূরত্ব রয়ে গেছে। এক একজন পরিচালককে উনি কোনো কমিটি ঠিকমতো ফর্ম করতে পারেন নাই। এক একজন পরিচালককে 4টা-5টা কমিটির প্রধানের দায়িত্ব দিয়ে দিয়েছেন। সেখানে এইভাবে তো একটা ক্রিকেট চলতে পারে না, এটা একটা মহাযজ্ঞ। আপনি একজন, আরেকটা জিনিস আপনি খেয়াল রাখবেন, এই পোস্টটা কিন্তু অনারারি পোস্ট। এখন যারা আছেন এখানে সব বেশিরভাগই বিজনেসম্যান এবং বড় বড় ব্যবসা করেন। এই ফাহিম সিনা বলেন, ফাহিম ভাই বাদ দিলে আপনি দেখেন এনে ফাহিম সিনা বলেন, মাহবুব আনাম বলেন, এসব বড় বড় ব্যবসায়ী গ্রুপের প্রতিনিধিত্ব করছে। তাদের নিজেদেরও তো কাজ আছে অনেক। সুতরাং সেই কাজটা সামলে একটা অনারারি পোস্টে যদি 3টা-4টা বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তার পক্ষে তো অসম্ভব আসলে এই দায়িত্বগুলো পালন করা। এই যে সিনক্রোনাইজেশন, এটা কিন্তু ফারুক ভাই করতে পারেন নাই অবশ্যই। অথচ রফিকুল ইসলাম বাবু 5 আগস্টের পরে মনে আছে, মানে আপনাদের একটা মুভ ছিল যে আপনারা বিসিবিতে গিয়েছিলেন, বিসিবিতে সঠিক যে অভিভাবক বেছে নেওয়ার যে প্রক্রিয়া, সেখানে আপনারা কিছু অবজারভেশন দিয়েছিলেন, আপনারা যারা ক্রিকেটের উন্নয়ন চেয়েছিলেন, এবং সেখানে কিন্তু আপনাদের সাথে কথা হয়েছিল, বৈঠক হয়েছিল, অনেক আশা আপনাদেরকে দেওয়া হয়েছিল। ফারুক আহমেদ আসার পরে আপনারা যারা তৃণমূল সংগঠক ছিলেন, ক্লাব সংগঠক ছিলেন, তাদের সাথে কতটুকু সেই যোগাযোগটা ছিল? হ্যাঁ, প্রথম দিকে যোগাযোগ ভালোই ছিল, কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে
যারা অতীতে যারা বোর্ডে ছিল অনেকেই কিন্তু এখন বোর্ডে নেই, তাদের পরিচালক পদও কিন্তু বিলুপ্তি হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা আশা করেছিলাম যে এখানে এই পরিচালকের পদগুলি পূরণ করা হবে নির্বাচনের মাধ্যমে, সঠিক নির্বাচনের মাধ্যমে, কিন্তু সেই জিনিসটা করেনি। না করে যে মানে স্বল্প গুটি কয়েক মানে কোরাম সংকট দূর করার জন্য যেই কজন দরকার তাদেরকে নিয়ে কিন্তু মিটিং করেছে বা বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে। সেই ক্ষেত্রে আরও এটারও ব্যতিক্রম হয়েছে যে এই সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাইনি, আমরা মিডিয়াতে দেখেছি যে মানে প্রত্যেকটি পরিচালকের কিন্তু মতামতের মানে গুরুত্ব দেওয়া হয়নি, বিধায় কিন্তু একটি গ্যাপ সবার ভিতরে হয়েছিল। এমনিই পরিচালকের সংখ্যা কম, তারপরে যদি তাদের ভিতরে কোঅর্ডিনেশনটা না থাকে, এবং ক্রিকেট এমন একটা জিনিস যেটা জামিল ভাই বলল যে বাংলাদেশের 18 কোটি মানুষের কিন্তু চোখ এখানে আছে, ভালোবাসার জায়গা। এই ক্রিকেট খেলা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে, জাতিকে ঐক্যবদ্ধ করে, হ্যাঁ, দেশকে বহির্বিশ্বে পরিচিতি লাভ করার ক্ষেত্রে একটি প্রধান হাতিয়ার হলো ক্রিকেট। এটা করেছে কিন্তু সেই ক্ষেত্রে এককভাবে অনেক সিদ্ধান্ত নেওয়া, সেটা কিন্তু আমাদের সাবেক প্রেসিডেন্টের কিন্তু মানে বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে। এবং এটাই কিন্তু মানে আমার মনে হয় দেশবাসী এবং প্রশাসনে যারা বসে আছে তারা এটার প্রতি গুরুত্ব দিয়েছে বেশি, যে এককভাবে অনেক সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তগুলি মানে ক্রিকেটের জন্য মঙ্গলজনক নয়। এবং এটার করার ক্ষেত্রে আমি যেটা বললাম যে একটি সঠিক নির্বাচন দরকার, এই নির্বাচনের বিকল্প কিছু নেই। অবশ্যই এখানে একটা জিনিস যোগ করি বাবু ভাইয়ের সাথে। বাবু ভাই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে, সেটা হচ্ছে যে অনেক পরিচালকরা পালিয়ে, 25 জন পরিচালকের মধ্যে মাত্র 10 জন পরিচালক সক্রিয়, ইনক্লুডিং প্রেসিডেন্ট। তার মানে কি 15টা জায়গা খালি। উনি সবচেয়ে ভালো করতেন যদি উনি ওই পদগুলোকে, ওই পরিচালক পদগুলোকে পূর্ণ করার জন্য একটা নির্বাচনের মাধ্যমে যদি পরিচালক নিয়োগ দিতেন, তাহলে কিন্তু উনি একা থাকতেন না। একটা জিনিস খেয়াল করেন, উনি কিন্তু মোটামুটি একাই, কিন্তু ফাহিম ভাই কিন্তু ওনাকে তেমনভাবে সাপোর্ট করেন নাই। আর বাকি যে 8 জন ছিল তারা কিন্তু ওই 15-16 বছরের ওই যে স্বৈরাচারী আমলের যারা আমল ছিল, তারা কিন্তু কখনো চাইবে না যে উনি সাকসেসফুল হোক। সুতরাং ওনার উচিত ছিল নতুন মুখ নিয়ে আসা, যারা তাকে সাপোর্ট করবে, যারা তাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি ফ্যাসিস্ট বলছেন, 15-16 বছরের যারা ছিল তাদেরকে আপনি ফ্যাসিস্ট বলছেন, আপনি তাদের কাছ থেকে কতটুকু সহযোগিতা পাবেন? এই প্রশ্নটা কিন্তু করাই যায়। তারা যে আপনাকে সহযোগিতা করবে না, এটা ওনার বোঝা উচিত ছিল। সেক্ষেত্রে উনি কী করতে পারতেন, 15-16টা নতুন মুখ নির্বাচনের মাধ্যমে যদি আনতেন, এই লোকগুলো কিন্তু যেহেতু উনি নির্বাচনের ব্যবস্থা করেছেন, উনি তাদেরকে পরিচালক হওয়ার সুযোগ করে দিয়েছেন, এই লোকগুলো কিন্তু তখন পুরোপুরি তার পক্ষে চলে যেত, তাকে সাপোর্ট করতো, তাকে এগিয়ে নিতে সাহায্য করতো। এই জায়গাটায় কিন্তু উনি একেবারে এখন এই পরিচালকরাই আমিনুল ইসলাম বুলবুলকে তাকে কতটুকু সাপোর্ট করবেন? যেহেতু হয়তো এখানে আসলে সময়ের টাইমটা এত কম যে এখানে হয়তো তারা সাপোর্টও করবে না, বাধাও দিবে না, বসে বসে দেখবে যে কি হয় কি হচ্ছে। যেহেতু সামনে নির্বাচন, এখন তারা বেশি কথা বললে নির্বাচন কিন্তু তারাও অংশগ্রহণ করবে, এমন না যে তারা করবে না। সুতরাং কখন আবার কোন নেগেটিভ জিনিস তাদের এগেনস্টে চলে যায়, তারা এখন বসে বসে শুধু দেখবে যে কি হচ্ছে, আগামীতে কি হবে, নির্বাচন কি হবে, এই জিনিসগুলি পর্যালোচনা করবে। এতে তো আমিনুল ইসলাম বুলবুলেরই ইমেজ ক্ষুণ্ণ হবে, তাই নয় কি? না, আমি এটার একটু দ্বিমত পোষণ করছি। সেটা হলো যেহেতু তারা অনাস্থা এনেছে ফারুক আহমেদের বিরুদ্ধে, এবং এই অনাস্থার পরিপ্রেক্ষিতেই কিন্তু এনএসসি চিঠি দিয়েছে, তাকে সরিয়ে নিয়েছে, তার পরিচালক বিলুপ্তি করেছে এনএসসি কোটায়। সুতরাং এখন এই নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল হয়েছে, এটা কিন্তু ওনারাই বানিয়েছে। সুতরাং ওনারা কিন্তু সার্বিক সহযোগিতা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে সে যতদিন আছে। আমি কেন দ্বিমত পোষণ করলাম, এটার কারণ হলো, অন্যতম কারণ হলো তারা নির্বাচিত করেছে, তারা একজনকে সরিয়েছে। সুতরাং তাকে সাকসেসফুল করার, তাকে ভালোভাবে চালানো, পরিচালিত করা, কোঅর্ডিনেশনটা ঠিক রাখা, মানে ডিফারেন্স এইটাই যে একটা হচ্ছে যে আপনার ক্রীড়া মন্ত্রণালয় থেকে একজন ইনক্লুশন ছিল নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ, তাদেরকে ইনক্লুড করে নেওয়া, সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা মানে ওনারাই আসলে অনাস্থা জানিয়ে ওনারাই নতুন লোককে বেছে নিয়েছেন, এখানে তাদের একটা দায়বদ্ধতা আছে এখানে আমি মনে করি।
আসলে অনাস্থা দেওয়া কিন্তু টু বি অনেস্ট অনাস্থা দেওয়ার এই প্রক্রিয়াটারই দরকার ছিল না। যদি ফারুক ভাই প্রথম দিনই ক্রীড়া উপদেষ্টাকে বলতেন যে ঠিক আছে আমি সরে যেতে রাজি আছি, তাহলে কিন্তু এই যে নাটকগুলো হলো অনাস্থা দিস দ্যাট এগুলি কোনো কিছুর প্রয়োজন ছিল না। যদি ফারুক ভাই যে ক্রীড়া উপদেষ্টা বাসভবনে যে মিটিং করলেন সেখানে তাকে সরে যেতে বলা হলো, তখন যদি তিনি বলতেন যে ঠিক আছে আপনারা আমাকে বসিয়েছেন, আপনারা চান না আমি থাকি, আমি থাকলাম না, আমি চলে যাব, তাহলে কেন করলেন? হয়তো ওনার কোনো ইগোতে লেগেছে যে আমাকে তোমরা বসিয়েছো, আমাকে কোনো কারণ দর্শানোর সুযোগ দিল না, আমাকে এইভাবে তোমরা সরিয়ে দিতে পারো না, সেটার জন্য উনি ফাইট করছেন। ওনার একটা ইগোর একটা ব্যাপার থাকতে পারে। এটা একটা আমি মনে করি যে এটা একটা বোকামি হয়েছে, এটা করা উচিত হয়নি। এখন এই জিনিসটা কি আরও এসকেলেট হতে পারে? মানে আগামীকালকে ওনার একটা প্রেস কনফারেন্স করা কথা শনিবারে, হয়তোবা প্রেস কনফারেন্সটা করবেন না, হয়তোবা করবেন, আইসিসি থেকে একটা নোটিফিকেশন আসতে পারে, তারা জানতে পারে। এই জিনিসটা এসকেলেট হতে পারে কি মনে হচ্ছে? আর যদি হয় সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কি ভালো হবে কিনা, যদি এই ঘটনাটা আরও টানা হয় সামনে? ডেফিনেটলি সাম্প্রতিককালে যে ঘটনাগুলি ঘটছে বিসিবিতে, দলের পারফরমেন্স থেকে শুরু করে বিপিএল থেকে শুরু করে এবং এই যে বিভিন্ন পরিচালকদের ভিতরে মতবিরোধ, এই জিনিসগুলি কখনো ক্রিকেটের জন্য মঙ্গলজনক নয়। আমরা একটা সুষ্ঠু সুন্দর একটি ক্রিকেট বোর্ড দেখতে চেয়েছিলাম, কিন্তু আমরা হতাশ হয়েছি এবং অন্যতম হতাশ আরও বেশি হবে আমাদের ইয়াং জেনারেশন, যারা এই ক্রিকেটে বিভিন্ন ক্লাবের সাথে ইনভলভ হতে চায়, বিভিন্ন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, বিভিন্নভাবে তারা ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত হতে চায়। তারা হতাশ হবে যে আমরা ক্রিকেটে এগুলি কি দেখছি, এই ধরনের নোংরামি আমরা কখনো দেখিনি। সুতরাং এগুলি থেকে সবাই বিরত থাকবে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। এবং ক্রিকেট একটি ভদ্রলোকের খেলা এবং এটা রাজকীয় খেলা আমরা বলি, সেই রাজকীয় খেলাটাকে যাতে কোনোভাবে কলুষিত না হয়। এই ক্রিকেট আমাদেরকে অনেক কিছু দিয়েছে এবং অনেক কিছু দেওয়ার সম্ভাবনা আছে। সুতরাং যত এগুলি নিয়ে ঘাটাঘাটি হবে, যত নোংরামি হবে, তত ক্রিকেটের ইমেজটা নষ্ট হবে। অবশ্যই মানে ক্ষমতার পালাবদল হচ্ছে, প্রেসিডেন্ট আসছেন, প্রেসিডেন্ট যাচ্ছেন, পরিচালক নতুন করে পরিচালক হচ্ছেন, অনেক কিছুই হচ্ছে, কিন্তু ক্রিকেটটা এগোচ্ছে না। মানে মাঠের খেলাটার বাইরে, মাঠের বাইরে টেবিলে ক্রিকেটটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। ক্রিকেটটা আস্তে আস্তে আমাদের নিচের দিকে যাচ্ছে। অবশ্যই দুঃখজনকভাবে সেটাই হচ্ছে। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, আমরা কথা বলছিলাম বিসিবির এই পালাবদল নিয়ে। আমাদের সাথেই থাকুন, ফিরছে একটু পরে। বিরতির পর আবার ফিরে এলাম খেলার আড্ডায়। কথা বলছিলাম বিসিবির পালাবদল নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিসিবির দুজন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং একই সাথে আছেন রফিকুল ইসলাম বাবু। আমরা কথা বলছিলাম বিসিবির এই পালাবদলটা নিয়ে। খুব সংক্ষেপেই একটু জানতে চাচ্ছিলাম যে আমিনুল ইসলাম বাবু বুলবুল আজকে তার যে প্রেস কনফারেন্সটা ছিল সেখানে বলেছেন যে ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা, তিনি তাকে প্রশ্ন করেছিলেন, তিনি এক বাক্যে রাজি হয়ে গেছেন। এর আগে কিন্তু ফারুক আহমেদকে কিন্তু ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন তিনি কিন্তু দায়িত্বটা দিয়েছিলেন। হয়তোবা হস্তক্ষেপ নেই, কিন্তু আসলে ভূমিকা তো আছে। এই ভূমিকাটা মানে যারা এটা করছেন কিংবা যিনি এটা করছেন, ক্রীড়া উপদেষ্টা হয়তো করছেন, তিনি জানেন না, তিনি যুক্ত আছেন, এটাকে আরেকটু সাবধানী হওয়া উচিত কিনা? যে না মানে আমি নিয়ে আসলাম, আবার আরেকজন সাবেক অধিনায়ককে নিয়ে আসছি, এখানে সংগঠকদেরকেও একটু কিছুটা উপেক্ষা করা হচ্ছে কিনা, একটু সাবধানী হওয়া উচিত কিনা, আপনার পরামর্শ থাকবে কিনা? আসলে দেখেন, সংগঠকদের কিন্তু সবসময় উপেক্ষা করা হয়েছে। আপনি বাংলাদেশের ক্রীড়া ইতিহাস যদি দেখেন, সংগঠকরা কিন্তু যারা প্রকৃত সংগঠক, হ্যাঁ, তারা কিন্তু আসলে সেইভাবে কাজ করার সুযোগটা পায় নাই। কিছু সময়ের জন্য হয়তো পেয়েছিল, বাট বেশিরভাগ সময় কিন্তু এই ধরনের ইন্টারনাল গেম হয়েছে, আন্ডারহ্যান্ড গেম হয়েছে, এইসব হয়ে কিন্তু এরকমভাবেই বোর্ড, বিভিন্ন ক্রীড়া ফেডারেশন গঠিত হয়েছে। এটা কিন্তু নতুন কিছু না। সুতরাং একটা জিনিস প্রশাসনে যারা আছেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সংগঠকরা কিন্তু সাংগঠনিক কাজ করবেন, তারা কিন্তু যে মাঠে খেলবেন না, কোচিং করাবেন না। সুতরাং টেকনিক্যাল সাইডটা আলাদা করে দেখা উচিত, আর অর্গানাইজেশনাল সাইডটাকে আলাদা করে কনসিডার করা উচিত। এরকম যদি মাপকাঠি দিয়ে বিচার করা হয় তাহলে কিন্তু প্রকৃত সংগঠকরা সাংগঠনিক কাজ করতে পারবেন। আবার যারা টেকনিক্যাল আছেন, এক্স ন্যাশনাল প্লেয়ার, এক্স ক্যাপ্টেন, এরকম যারা আছেন তারা কিন্তু টেকনিক্যাল জায়গাগুলোতে খুব ভালো সার্ভিস দিতে পারবেন। এইভাবে যদি জিনিসগুলি করা হয় তাহলে কিন্তু দুইটার কম্বিনেশনে একটা চমৎকার বোর্ড কিন্তু আপনি তৈরি করতে পারেন। এই পথে কিন্তু আপনাকে হাঁটতে হবে। আপনি সবসময় একজন অধিনায়ক
প্রাক্তন অধিনায়ককে আপনি প্রেসিডেন্ট বানালেন, ওনাকে বাদ দিয়ে আরেকজন প্রাক্তন অধিনায়ককে নিয়ে আসলেন, উনি চলে গেলে পরে আরেকজন প্রাক্তন অধিনায়ককে নিয়ে আসবেন। দিস ইজ নট দ্য সলিউশন। তাতে হয় কি, প্রাক্তন অধিনায়কদের দেখেন, এই অধিনায়করা আমাদের কিন্তু অনেক মর্যাদার জায়গায় ছিলেন, তারা কিন্তু তাদের মর্যাদাগুলো হারাচ্ছেন। এটা কিন্তু একটা অ্যালার্মিং বিষয়। আজকে ফারুক আহমেদের অবস্থান কি, আর এর আগে ওনার অবস্থানটা কী ছিল? উনি কিন্তু অত্যন্ত সম্মানজনক একজন ব্যক্তির জায়গায় ছিলেন, কিন্তু আজকে সেই জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে গেছে। সুতরাং আমি মনে করি আরও বুদ্ধি বিবেচনা করে বিবেচনাপ্রসূতভাবে এই জিনিসগুলোকে করা উচিত, তাহলে পরে ফেডারেশনটা, বোর্ডটা ঠিক মতো চলবে। অবশ্যই। রফিকুল ইসলাম বাবু, আপনারও কি একই রকম অবজারভেশন কিনা যেটা জামিল ভাই বললেন? হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই জামিল ভাইয়ের সাথে আমি একমত যে এখানে সবসময় কিন্তু ক্রীড়া সংগঠকদের উপেক্ষা করার একটা প্রক্রিয়া কিন্তু বেশ কিছুদিন ধরে হয়ে আসছে। আপনি তারপরে আমি বলবো যে এই গত 4-5 মাস আগেও, 3-4 মাস আগেও কিন্তু এই যে ঢাকার ক্লাব মানে কোটা, মানে বিসিবিতে প্রতিনিধিত্বকারী ডাইরেক্টরের সংখ্যা কমিয়ে দিবে, এটার একটা প্রস্তাবনা এসেছিল। তারপরে কাউন্সিলর কমিয়ে দিবে। তো এটা থেকে কি বোঝা যায় যে সংগঠকদের কিন্তু অবমূল্যায়ন করা হচ্ছে। আপনি দেখেন একটা জিনিস, বাংলাদেশের ক্রিকেটটা আজকে এই পর্যায়ে আসতো না যদি ক্রিকেট সংগঠকরা না থাকতো। তারা বিভিন্ন সময় হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু কোটি কোটি টাকা খরচ করে কিন্তু এই ক্লাবগুলি চালায়, এবং খেলোয়াড় মানে সংগ্রহ করার ক্ষেত্রে তারা যে মানে ভূমিকা পালন করছে সেটা কিন্তু উপেক্ষা করা হচ্ছে। তারা দিনরাত পরিশ্রম করে কিন্তু ক্রিকেটকে এগিয়ে নেওয়া বা বিভিন্ন খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। সেখানে সংগঠকদের অবমূল্যায়ন করা মানে ক্রিকেটকে অপমান করা। সুতরাং আমরা চাই যে প্রকৃত ক্রীড়া সংগঠক যারা আছে, যারা দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখতে পারে, এই ধরনের সংগঠকরা আগামী নির্বাচনে আসবে এবং তারা নির্বাচিত হবে। এবং বর্তমান বোর্ডেও 2-1 জন কিন্তু ভালো সংগঠক আছে, তারাও কিন্তু নির্বাচন করবে ইনশাল্লাহ, এবং সবার কম্বিনেশনে একটা ভালো নির্বাচন হবে। এবং সেটাই চাই, তখন দেখবেন বোর্ডের চেহারা, বোর্ডের কার্যক্রম এগুলি অন্যরকম হবে। অবশ্যই অবশ্যই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম বাবু এবং একই সাথে খন্দকার জামিল উদ্দিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের এই মানে এই পরামর্শ আমরা আশা করি যে যারা ক্রিকেটের এখন নীতি নির্ধারণী পর্যায়ে আছেন কিংবা সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা শুনবেন। হ্যাঁ, সাবেক অধিনায়ক হিসেবে আমিনুল ইসলাম বুলবুল এসছেন, তবে একটা নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে কিন্তু একটা লং টার্মের জন্য অভিভাবক খুঁজে পেতে পারে ক্রিকেট বোর্ড, এবং একই সাথে একটা দিক নির্দেশনাও পেতে পারে। এই ব্যাপারে অবশ্যই ক্রিকেট বোর্ডে এখন যারা আছেন, যারা নীতি নির্ধারক, তারাও এটা খেয়াল রাখবেন। এই সাথে শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।